রাতের আধারে নিস্তব্ধ চারিধার। অলি আর রা ফুচকা খেতে বসেছে। নোমান আরিশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে রা নোমানের উদ্দেশ্যে বলল, আপনি খাবেন না? নোমান উত্তর দিল না। অলি মুখে থাকা ফুচকাটা শেষ করে বলল, ভাইয়ার কোলে তো আলো আছে, সে খাবে কি করে? তবে তুমি চাইলে কিন্তু ভাইয়াকে খাইয়ে দিতেই পারো, ভাইয়া কিছুই মনে করবে না। নোমান কিছু বলতে যাবে তার আগেই রা একটা ফুচকা তার মুখের সামনে ধরল। নোমান আনমনেই হা করে ফুচকাটা মুখে নিল। ফলস্বরূপ রার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নোমান এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই তারা একটা বুকশপের সামনে এলো। এই বুকশপের মালিক তাদের পরিচিত, তাদের প্রতিবেশী। সেই জন্যই নোমান এখানে এসেছে। ভাই কিছু ভালো মানের গ্রামার বই দেখান তো। নোমানের কথায় দোকানদার বই বের করতে লাগলেন। অলির মনোযোগ সেদিকে নেই। সে বারবার দোকানের বাইরের দিকে তাকাচ্ছে। তুমি কিছু খুঁজছো? অলি থতমত খেয়ে গেল। মুখে হাসি টেনে বলল, আমি একটু আসছি। তুমি আলোকে রাখতে পারবে? রা মাথা নেড়ে আরিশকে কোলে নিল। অলি নোমানের দিকে তাকিয়ে দেখল সে রার জন্য বই ক্রয়ে ব্যস্ত। এই সুযোগে অলি হাঁটা ধরল। কিছুটা দূর আসতেই সে একটা এটিএম বুথ খুঁজে পেল। তার হাতে 1 টাকাও নেই। এভাবে অন্য কারো বাড়িতে কিভাবে থাকা যায়? সে কি পারবে নোমানের কাছে টাকা চাইতে? অলির খারাপ লাগলো। সে এই টাকা ভাঙতে চায় না। আমি হিসাব করে টাকা ভাঙব, তারপর ভবিষ্যতে কোনো একটা কাজ করে আবারও টাকাগুলো রেখে দেব। আমি তার দেয়া 1 টাকাও নিতে চাই না, কিন্তু আমি অসহায়। অলি ভাবনা চিন্তা করে আবারও 20,000 টাকা তুলে নিল। বুতো থেকে বের হয়ে কয়েক কদম যেতেই সামনে নোমান আর রায়াকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। মিসেস অলি, তুমি এভাবে চলে এলে কেন? অলি আরিশকে কোলে নিতে নিতে বলল, এদিক দিয়ে খেলনা যাচ্ছিল, আলোর জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি আসতে আসতেই চলে গেছে। আমাকে বলতে পারতে। সমস্যা নেই ভাইয়া, আপনাদের হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, চলুন তাহলে বাড়িতে ফেরা যাক। বাড়িতে ঢোকার পথে এক প্রতিবেশী বলে উঠল, কি গো নোমান ভাই, বোন আর বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলে বুঝি? নোমান মুখে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ ভাই। অলি আর রা ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেল। এই এলাকায় নোমানেরা নতুন। অলি আসার পর তারা এখানে শিফট হয়েছিল। সবাই জানে নোমান আর অলি আপন ভাইবোন। অবশ্য নোমানের নানু আছে বলে কেউ বাজে কিছু চিন্তাও করে না। নোমানের নানুই সবাইকে বলে যে নোমান আর অলি আপন ভাইবোন। আর এখন তো নোমান বিয়ে করে বউ নিয়ে এসেছে। তাই উল্টো পাল্টা কিছু চিন্তা করার অবকাশ নেই। অলির আগে যেটুকু অস্বস্তি হতো এখন রাত থাকাতে একটু অস্বস্তি হয় না। অলি এশারের নামাজ আদায় করে মশারি টানাচ্ছে। নামাজ পড়তেও দেরি হয়ে গেছে। আরিশ আজকে অনেক জ্বালাতন করেছে। ভ্যাকসিনের প্রভাবে জ্বর চলে এসেছে বাচ্চাটার। নানু আতশোয়া হয়ে তছবি পাঠ করছেন। অলি আরিশের পাশে শুয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছেলেটার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। আচ্ছা আপনি কাকে ভালোবাসতেন? রার প্রশ্নে নোমান ভ্রু কুঁচকে তাকালো। সে মাত্রই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, এরই মাঝে রার এমন প্রশ্নে সে খানিকটা অবাক হলেও উত্তর দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করল না। আপনার আমাকে ভালো না লাগলে আমি চলে যাব, আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন। নোমান এবার গম্ভীর গলায় বলল, আমি আপনাকে কোনোদিনই যেতে বলবো না। যদি আপনার কখনো মনে হয় আপনার চলে যাওয়া উচিত, বা আপনি যদি ভবিষ্যতে কখনো বেটার কাউকে পেয়ে যান আমাকে নিঃসংকোচে বলবেন। রা আর প্রশ্ন করল না। নোমান তাকে চলে যেতে বলবে না এটাই তার কাছে অনেক। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আশ্রয় দিয়েছে, দায়িত্ব নিয়েছে, এই তো অনেক। নোমান অন্যদিকে ফিরে চোখ বুজাল, তবে আজ আর বরাবরের মতো অলির চেহারাটা বন্ধ চোখের পাতায় ভেসে উঠল না। সেই জন্য সে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। সে চায় না অলিকে নিয়ে ভাবতে। অলি পরনারী, তার উপর অন্য কারো স্ত্রী, সন্তানের মা। শুরু থেকেই সে অলির চিন্তা ঝেড়ে ফেলতে চেয়েছে। মনের উপর চাপও প্রয়োগ করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কথায় আছে না, মনের উপর জোর চলে না। তবে আজকে আপনা আপনি তার মন মস্তিষ্ক শূন্য হয়ে আছে। নোমান হঠাৎ করে রার দিকে ঘুরতেই দেখল রা তার দিকেই তাকিয়ে শুয়ে আছে। নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। স্বাভাবিক হতে প্রশ্ন ছুড়ল, ঘুমাচ্ছেন না? না, আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রার্থনা? কিসের জন্য? আপনার কি আরো কিছুর প্রয়োজন আছে? নোমান মুখ ফুসকে প্রশ্নটা করেই ফেলল। রা লাজুক হেসে বলল, আমার প্রয়োজন আছে কি নেই জানি না, তবে আমি প্রার্থনা করছি।
আল্লাহ যেন আপনার মনের সকল অস্থিরতা দূর করে দেয়। সেই সাথে আপনার নিষিদ্ধ ভালোবাসাকেও ভুলে যেতে সাহায্য করে। আমার ভালোবাসাটা নিষিদ্ধ সেটা আপনি কিভাবে জানেন? সেদিন অলিকে বললেন না আপনি যাকে ভালোবাসেন তাকেও বিয়ে করতে পারবেন না। তখনই বুঝে নিয়েছিলাম আপনি এমন কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসা আপনার জন্য নিষিদ্ধ। আর নিষিদ্ধ কাউকে ভালোবাসাটা অন্যায়, যেটা মানুষকে ভালো থাকতে দেয় না। সেদিন যদি এভাবে না বলে শুধু বলতেন যে আপনি একজনকে ভালোবাসেন তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। নোমান শান্ত চোখে রার দিকে তাকিয়ে রইল। উর্মিলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিহানের সাথে কথা বলছে। এরই মাঝে দিহান বলে ওঠে, এগুলো কি ভালো লাগে বলো? বিয়ের ডেট ফিক্সড হয়েও বিয়েটা হলো না। আর ভালো লাগছে না? এ বিজি কবে একটু স্বাভাবিক হবে কে জানে। উর্মিলা তেজমিশ্রিত কণ্ঠে বলল, আমার ভাইটা মরে যাচ্ছে আর আপনি বিয়ে নিয়ে পড়ে আছেন। সেলফিশ। দিহান দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর দুঃখে তারও যে হৃদয়ে পড়ে। এভি কোথায়? কোথায় আর রুমেই পড়ে আছে। আমার ভাইটা যে বউকে ছাড়া এমন উন্মাদ হয়ে যাবে কল্পনাও করিনি। আমি কল করেছিলাম কয়েকবার কিন্তু রিসিভ করেনি। বেশি কল দিলে আবার রেগেমেগে ফোন আছাড় মারবে, সেই জন্য থেমে গেছি। আচ্ছা আমি চলে গেলেও কি আপনি এরকম পাগল হয়ে যাবেন? দিহান থমকে গেল। ভাবনা চিন্তা না করেই বলে উঠল, আমি এভির মতো কখনো তোমাকে সন্দেহই করব না। তাই আমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। উর্মিলার চোখ বড়বড় হয়ে গেল। সন্দেহ? ভাইয়া ভাবিকে সন্দেহ করেছিল? কি নিয়ে সন্দেহ করেছিল? দিহান আহাম্মক বনে গেল। সে তো বেশি কিছুই জানে না। শুধু জানে আলভি বাচ্চাটাকে নিয়ে সন্দেহ করেছিল আর সেটা অলি জেনে গিয়েছিল। সেই জন্যই চলে গেছে। কিন্তু এসব কথা যে কাউকে বলা বারণ। সন্দেহ করেছিল হয়তো সেই জন্যই ভাবি চলে গেছে। এমনি এমনি তো আর যায়নি তাই না? উর্মিলা শ্বাস ফেলল। আপনি সত্যি এই ব্যাপারে কিছুই জানেন না? আমি সত্যি জানি না উর্মি। জানলে কি তোমাকে বলতাম না বলো? বলতেন না? এই ব্যাপারে আমি শিওর। এর আগেও ভাইয়া ভাবির বিয়ের ব্যাপারে আপনি জানতেন কিন্তু আমাকে বলেননি। তবে এবার আমার বিশ্বাস যে আপনিও কিছুই জানেন না। কারণ ভাইয়া তার বউয়ের ব্যাপারে কাউকে কিছু জানাবে বলে মনে হয় না। যাক, তুমি বুঝতে পেরেছ। ভোরের দিকে আলভির ঘুম ভেঙে যায়। ঘুম বললে ভুল হবে, সে নেশা করে টাল হয়ে পড়েছিল। এখন শরীর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সে ফোনটা হাতে নিল টাইম দেখার জন্য কিন্তু পাওয়ার বাটনে কয়েকবার চাপ দিয়েও ফোনটা অন করতে পারল না। ড্যাম ইট, এটার এনার্জিও শেষ। হা হা। আলভি বহু কষ্টে উঠে বসে ফোনটা চার্জে লাগালো। ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই সময় পরিলক্ষিত হলো। ভোর সকাল 4:37। আলভি সময়টা দেখে আবারও বিছানায় গা এলিয়ে দিল। এরই মাঝে তার ফোনের টুংটং শব্দে বেশ কয়েকটা মেসেজ এলো। আলভি বিরক্তি নিয়ে বালিশে মুখ গুজে আবারও ঘুমে তলিয়ে গেল। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে নিজ গতিতে, তবে এই মুহূর্তে ঘন্টার কাঁটাটা 10টার ঘর ছুঁয়েছে। ফোনের অবিরাম শব্দে আলভির ঘুম হালকা হয়ে আসে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার ঘুম উবে গেল। একলাফে খাট থেকে উঠে প্রথমেই মেসেজগুলো চেক করতে লাগলো। তার যেই বন্ধু ব্যাংকে কাজ করে সেই বন্ধু মেসেজ দিয়েছে, তুই ভাবির যে অ্যাকাউন্ট ট্র্যাক করতে বলেছিলি সেই অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানো হয়েছে। আলভির চোখজোড়া মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করল। ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত হাসি। এক হাতে কপালের উপর ছড়িয়ে থাকা সিল্কি চুলগুলো স্লাইড করে ধোপাত পা ফেলে চলে গেল ওয়াশরুমে। এতদিনে মাথার চুল আর দাড়িগুলো অনেকটা বড় হয়ে গেছে। পূর্বে সবসময় ক্লিন সেভ করলেও এই অবস্থায় সেসব করার মন মানসিকতা কোনোটাই নেই। সেই সাথে অনেক ওয়েট লস হয়েছে তার। আগে যেখানে তার ওজন ছিল 82 কিলোগ্রাম, এখন সেখানে তার ওজন নেমে গেছে 70 কিলোগ্রামতে। আলভি দ্রুত ফ্রেশ হয়ে এসে তার বন্ধুকে কল দিল। ও কোথায় আছে? ফোনের ওপাশ থেকে তার বন্ধু বলল, তা তো আমি বলতে পারবো না দোস্ত। সেটা তো তোকে গিয়ে খুঁজে নিতে হবে। আলভি হাসফাস করে উঠল, ওকে ওকে তুই শুধু বল ও কোন জায়গা থেকে টাকা তুলেছিল। বাকিটা আমি দেখছি। লোকেশন জেনে আলভি গায়ের শার্টটা চেঞ্জ করে গাড়ির চাবিটা পকেট ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। এই এভি, ব্রেকফাস্ট না করে যাস না বাপ। পেছনে থেকে মায়ের ডাক শুনে আলভি হাড় বাঁকিয়ে চাইল। শাহনাজ বেগম ছুটে এলেন আলভির দিকে। মা, আমার হাতে সময় নেই। আমি বাইরে থেকে খেয়ে নেব। দয়া কর বাবা, না খেয়ে যাস না। শাহনাজ বেগম আলভির হাত ধরে টানতে লাগলেন। আলভি উপায় না পেয়ে খেতে বসল।
ঝটপট ব্রেকফাস্ট করে এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। গুগল ম্যাপ ফলো করে আলভি সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। 7 ঘন্টা কার ড্রাইভ করে অবশেষে সে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছাল। এরই মাঝে তার ফোনে গোয়েন্দা টিমের লিডারের কল আসে। আলভি ফোনটা রিসিভ করে গাড়ি থেকে নেমে গেল। হ্যালো, গোয়েন্দা লিডার বললেন, ভাই, সিলেট রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে থাকা বাস স্টপের সিসিটিভি ফুটেজ থেকে ভাবিকে শনাক্ত করা গেছে। ফুটেজটা আরও 1 মাস আগের, যার মানে ভাবি 1 মাস আগে বাসে চড়ে কোথাও হয়তো চলে গেছে। সে ঠিক কোন বাসে উঠেছেন সেটা আমরা কনফার্ম করতে পারিনি, তবে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। আর ফুটেজটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, চেক করে দেখুন। আলভি কল কেটে দিয়ে ভিডিওতে ক্লিক করতে স্ক্রিনে ভেসে উঠল অলি আর নমানের মুখশ্রী। যদিও অলির পরনে বরকা আর মুখে নিকাব বাঁধা। আলভি হাত মুঠ করে নিল। ফোনটা আছাড় মারার প্রবল ইচ্ছাটা ধামাচাপা দিয়ে এটিএম বুথের দিকে পা বাড়াল। সেখানে বসে থাকা দারোয়ানের উদ্দেশ্যে বলল, আমার একটা ইনফরমেশন দরকার। জি বলুন। বুথের বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, এটার ফুটেজটা আমার লাগবে। গতকাল রাতে একটা মেয়ে এখানে এসেছিল, তার ডিটেইলস জানতে চাইছি। কথাটা শুনে দারোয়ান সন্দিহান চোখে তাকায়। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আপনার তো জানা থাকার কথা যাকে তাকে সিসিটিভি ফুটেজ দেখানোর পারমিশন নেই। আলভি চটে গেল, কড়া গলায় বলল, আপনাকে টাকা দেব, দেখান আমাকে। আরে স্যার, আমার কাছে সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস নেই, তবে আপনি একজন মেয়ের কথা জানতে চেয়েছেন, আমি সেই ব্যাপারে কিছু তথ্য দিতে পারি। বলুন, আপনি কি জানেন? বোরকা আর নিকাব পরিহিতা একটা মেয়ে গতকাল রাতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই। আপনি বলতে পারবেন সে কোন দিকে গেছে? দারোয়ান রাস্তার ডান দিকে দেখিয়ে বললেন। মেয়েটা ওইদিকে কিছু দূর যেতে আরও দুজন এসে তাকে নিয়ে চলে যায়। তাদের কোলে একটা বাচ্চাও ছিল। আলভি হতভম্ব হয়ে গেল। দুজন? হ্যাঁ, তাদের মধ্যে একজন নারী আর একজন পুরুষ ছিল। আলভি এবার নমানের ভিডিও দেখিয়ে বলল, দেখুন তো এই লোকটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই। আলভি এবার হতাশায় চুল টানতে লাগল। ধাত এভাবে কোথায় কোথায় খুঁজব? আলভি দারোয়ানের দেখিয়ে দেওয়া রাস্তা অনুসরণ করে হাঁটতে লাগলো। পথিমধ্যে থাকা দোকানদারদের অলি আর নমানের ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলো। এরই মাঝে সে সেই বুকশপে এসে হাজির হয়। অলি আর নমানের ভিডিও দেখাতেই বুকশপের মালিক ভ্রুকুচকে আলভির দিকে তাকায়। আলভিকে দেখতে খানিকটা সন্দেহজনক লাগছে। আপনি এনাদের কথা জিজ্ঞেস করছেন কেন? আলভি বুঝতে পারল লোকটা হয়তো নমানকে চেনে। আলভি কিছুক্ষণ চুপ থেকে অলির ছবি দেখিয়ে বলল, আমি ওর হাজবেন্ড, সেই জন্যই জানতে চাইছি। প্লিজ বলুন না আপনি জানেন ও কোথায় আছে। বুকশপের মালিক মুখ বাঁকিয়ে বললেন, আপনি ওনার হাজবেন্ড হলে আপনার তো জানার কথা যে আপনার বউ কোথায় আছে। আলভির চোয়াল শক্ত হয়ে এলো। ইচ্ছা করছে লোকটার নাক ফাটিয়ে ফেলতে। আপনি ওর ঠিকানা দিতে পারলে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে তত টাকাই দেব। লোকটা চুপ হয়ে গেল, তারপর বলে উঠল, আমার টাকার প্রয়োজন নেই, শুধু প্রমাণ দিন যে উনি আপনার স্ত্রী হয়, তাহলেই আমি ঠিকানা দিয়ে দেব। আলভি কিছু একটা ভেবে ফোনে থাকা তার আর অলির রিসেপশনের ছবি বের করে দেখালো। দেখুন, ওরার আমার রিসেপশনের ছবি। পৃথিবীর বুকের রাত নেমে এসেছে। রোমজুড়ে কৃত্রিম আলো বিরাজমান। অলি মাগরিবের নামাজ আদায় করে চিরহস্তে ওয়ার্ড্রব খুলল। সযত্নে তুলে রাখা নিজের ব্যাগটা টেনে বের করল। খাটের উপরে আরিশ নির্বিঘ্নে ঘুমোচ্ছে। একদিনের জ্বরেই বাচ্চা ছেলেটা কাহিল হয়ে গেছে। যদিও জ্বর ছেড়ে দিয়েছে। ঘুমন্ত ছেলের মুখটা দেখে অলি অবচেতন মনে হেসে উঠল। ব্যাগ থেকে সাদা রুমালে মোড়ানো একজোড়া নূপুর বের করল অলি। সোনালি নূপুর দুটো আলোর সংস্পর্শে আরো ঝলমল করে উঠল। এই নূপুরজোড়া আলভি দিয়েছিল তাকে। কতদিন যাবৎ ব্যাগের মধ্যেই বন্দি ছিল এই স্মৃতিগুলো। নমান বাড়িতে নেই, সেই হিসেবে নূপুর পরায় বাধা নেই। অলি খাটের উপর পা তুলে বসল। প্রথমে ডান পায়ে একটা নূপুর পড়ল, তারপর বাম পায়ে পড়ল। নূপুর পড়তেই তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছে আলভি আশেপাশেই আছে। সে যেন তাকে অনুভব করতে পারছে। অলি ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণ করতে চাইল, কিন্তু পারল না। আলভির ভাবনা তাকে ঘিরে ফেলেছে। অলি মাথা ঝাঁকিয়ে খাটের বাইরে পা রাখতেই নূপুরের রেনিচিনির শব্দ পুরো রুমে ছড়িয়ে পড়ল। সেই সাথে অলির হৃৎস্পন্দনের গতি এলোমেলো হতে শুরু করল। অলি ছুটে গেল জানালার দিকে। মনকে স্বাভাবিক করতে একটু তাজা হাওয়া প্রয়োজন।
জানালা খুলে দিতেই বাতাসের ঝাপটা এসে ছুঁয়ে দিল অলির শরীর। অলি চোখ বন্ধ করে একটা বড় শ্বাস টেনে নিল। কয়েক সেকেন্ড পর চোখ মেলে আশেপাশে তাকাতেই লক্ষ্য করল ফ্ল্যাটের সামনে একটা গাড়ি থেমেছে। সাথে সাথে অলি বড় বড় চোখে তাকালো। গাড়িটা চিনতে খুব একটা অসুবিধা হলো না তার। অলি থমকে গেল, শ্বাস নিতেও ভুলে গেল। গলা শুকিয়ে আসছে। এরই মাঝে গাড়ি থেকে আলভি আর বুকশপের দোকানদার নেমে দাঁড়ায়। অলি দুপা পিছিয়ে গেল। পা দুটো অবশ হয়ে আসছে। অলি বেখেয়ালি হয়ে রার কাছে ছুটে গেল। আপু, আপু, সে এসেছে, সে এসেছে। তুমি তাড়াতাড়ি কিছু করো। অলির কথা শুনে রা আর নানু ঘাবড়ে গেলেন। কে এসেছে অলি? আলোর বাবা এসেছে নানু। প্লিজ কিছু করুন। রা বিস্মিত কণ্ঠে বলল, আলোর বাবা মানে তোমার স্বামী? অলি হ্যাঁ বোতক মাথা নাড়ল। তার হাত পা কাঁপছে। গলা শুকিয়ে কাঠ। কমা। বেশ কয়েকবার কলিং বেল প্রেস করার পরেও দরজা খুলল না। আলভির সহ্যশক্তি ক্রমশই ফুরিয়ে আসছে। পাশে দাঁড়িয়ে থাকা বুকশপের মালিক অদ্ভুত চোখে আলভির দিকে তাকিয়ে আছে। রাগে আলভির মুখাবয়ব রক্তবর্ণ ধারণ করেছে। শরীর অনবরত কাঁপছে। কপালের আর ঘাড়ের রগ দৃশ্যমান। ডান হাত দ্বারা একাধারে কলিং বেল প্রেস করছে আর বাম হাতে একটা বর্ষর শেকল পেঁচানো। শেকলটার দিকেই তাকিয়ে আছে লোকটা। শেকলটা দিয়ে কি করবে সেটা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। এরই মাঝে মৃদু শব্দে দরজা খুলে গেল। আলভি দরজা ফেলে রুমে ঢুকেই চারপাশে খুঁজতে শুরু করল। তাকে দেখে রা কিছুটা ভয় পেয়ে গেলেও সাহস জুগিয়ে বলল, এই মিয়া, এই কে আপনি? হ্যাঁ, বলা নাই কওয়া নাই। বাড়ির ভেতর ঢুকে গেলেন কেন? আর এতবার কেউ বেল বাজায়? কান চালাপালা করে ফেললেন। ধৈর্য বলতেও কিচ্ছু নেই। আর এভাবে কি খুঁজছেন? হ্যাঁ। আলভি একবার রার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে খুঁজতে শুরু করলো। এরই মাঝে সে দুটো রুমের সামনে এসে থামে। একটা রুমে তালা ঝোলানো, আরেকটা রুম খোলা। আলভি ভাবনা চিন্তা না করেই খোলা রুমে ঢুকে গেল। আরে তুমি! আলভিকে দেখে নানু বসা থেকে উঠে দাঁড়ালেন। নাতবউ, ওনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করো গিয়ে। নাতবউ ডাক শুনে আলভি ঘাড় ঘুরিয়ে রার দিকে তাকায়। রা মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল। অলি কোথায়? নানু অবাক হওয়ার ভান করে বললেন, অলি কোথায় মানে কি নানু ভাই? আলভি রাগে হাত মুঠ করে নিল। কয়েকটা বর্বর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। দেখুন, আমি ভালোভাবে জিজ্ঞেস করছি, অলি কোথায়? আলভির হাতে থাকা শেকলটা দেখে নানুর চোখ বর্বর হয়ে গেল। আলভি সেটা লক্ষ্য করে শেকলটা পেছনে লুকিয়ে নিল। তারপর উত্তরের অপেক্ষা না করে নিজে থেকেই খুঁজতে লাগলো। এমনকি নানু যেই খাটে বসেছিল সেই খাটের নিচেও তন্নতন্ন করে খুঁজল কিন্তু পেল না। আলভি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। তাকে দেখে রা মাথার কাপড় ঠিক করে সরে দাঁড়ালো। আলভি পাগলের মতো অলিকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে ফ্রিজ খুললে রা হতবাক হয়ে যায়। আপনি এসব কি করছেন? আলভি গম্ভীর কণ্ঠে বলল, অলিকে বের করুন জলদি। ফ্রিজ খোঁজা শেষে আলভি পাতিলের ঢাকনা পর্যন্ত উঠিয়ে খুঁজতে লাগলো। তাকে এমন পাগলামি করতে দেখে রা দৌড়ে গিয়ে নানুর ফোনটা হাতে নিয়ে নমানের নম্বর ডায়াল করল। রাত্রি 8টা। আলভি বসার রুমের চেয়ারে বসে তালা ঝোলানোর রুমটার দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রা আর নানু অন্য রুমের দরজার সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আলভিকে দেখে তাদের ভয় করছে। আমিও দেখব ও কতক্ষণ দরজার ওপারে নিজেকে বন্দি করে রাখতে পারে। রা ঢোক গিলে বলল, বললাম তো ওই রুমে অন্য ভাড়াটিয়া থাকে। তারা গ্রামের বাড়িতে গেছে। আলভি শান্ত চোখে রার পানে তাকাতেই রার শরীর শিউরে উঠল। আর্স্ট হয়ে নানুর সাথে লেগে দাঁড়াল। আলভি বিড়বিড় করে বলল, নমান বিয়ে করে নিল, দাওয়াত দিল না। ভেরি ব্যাড। দরজার অন্য পাশে অলি হাঁটুতে মুখ গুজে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। এরই মাঝে আরিশের ঘুম ভেঙে যায়। বন্ধ দরজার ওপর পাশ থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেই আলভির কান সজাগ হয়ে গেল। হাতে থাকা সিগারেটটা মুষ্টিবদ্ধ করে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে অলি আরিশের দিকে পা বাড়াতেই তার নুপুরজোড়া রিনিচিনি শব্দে বেজে উঠল। অলি চোখজোড়া মুছে সেভাবেই ছুটে গেল আরিশের কাছে। অন্যদিকে আলভির ধৈর্যের বাঁধ পুরোপুরিভাবে ভেঙে গেল। সে হাত দিয়ে দরজার উপর ঘুষি দিতে লাগল। প্রত্যেকটা আঘাতের শব্দে অলির রুহ কেঁপে উঠছে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই দরজা তোকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে না। অলি আরিশকে বুকে আগলে নিঃশব্দে কেঁদে উঠল। আলভির হাতজোড়া রক্তাক্ত হয়ে গেছে। তবুও সে অনবরত দরজায় আঘাত করছে। রা তোর রুমে ঢুকে চোখ কান বন্ধ করে বসে রইল। প্রচণ্ড ভয় পাচ্ছে মেয়েটা।
নানুও আলভিকে আটকাতে যাওয়ার সাহস পাচ্ছেন না। এরই মাঝে নোমান ঘরে প্রবেশ করে। আলভিকে এরকম উন্মাদের মতো করতে দেখে সে ডেকে উঠল, রা। নোমানের ডাক শুনে রা কেঁপে উঠল। ছুটে এলো নোমানের কাছে, গিয়ে দরজাটা খুলে দেও। নোমানের কথাটা বোধগম্য হতেই রা হ্যাঁ বোধক মাথা নাড়ে। সে অনেক আগেই দরজা খুলে দিতে চেয়েছিল কিন্তু নোমানের ভয় দেয়নি। রা চাবিটা বের করে দিতেই আলভি খপ করে চাবিটা নিয়ে দরজা খুলে রুমে ঢুকল। তারপর ঠাস করে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর বিকট শব্দে রা আনমনেই গিয়ে নোমানের বাহু জড়িয়ে ধরে কেঁদে উঠল। উনি এরকম করছেন কেন? রার কান্নাজড়িত কথাগুলো শুনে নোমান নরম কণ্ঠে বলল, ভয় পেও না। রা থমকে গেল। নোমানের শীতল কণ্ঠ শুনে সে শান্ত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা নোমান তাকে তুমি করে সম্বোধন করেছে। বন্ধ রুমটার ভেতরে খাটের উপর আরিশকে আঁকড়ে ধরে বসে আছে অলি। আলভিকে এক পা করে নিজের দিকে আসতে দেখে তার শরীর বরফের ন্যায় জমে গেছে। চোখের কোণেও পানি জমেছে। আলভি বাম হাতের পেঁচানোর শেকলটা খুলতে খুলতে এগিয়ে যাচ্ছে, মাথার চুলগুলো এলোমেলো। হাতজোড়া রক্তাক্ত, সারা শরীর ঘামে জবজবে। অলি ঢোক গিলে বলল, একদম ভয় দেখাবেন না আমাকে, আপনার জন্যই আমি আপনাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। চলে আসার আগে আমার পারমিশন নিয়েছিলি। আলভির ঠান্ডা কণ্ঠ শুনে অলি আরও গুটিয়ে গেল। রমিশন, আপনি আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করেছেন, আলোকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তারপরও আমি আসার আগে আপনার পারমিশন নিয়ে আসতাম। তোর কোনো ভুল নেই। ভুলটা আমার। তোকে অত্যাধিক ভালোবাসাটা আমার ভুল ছিল। তোকে স্বাধীনতা দেওয়াটা আমার ভুল ছিল। তোর মতো বেইমানকে কলিজায় জায়গা দেওয়াটা আমার ভুল ছিল। অলির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ছেলেকে নিচে রাখো। অলি প্রথমে কথাটার মানে বুঝতে পারল না। অবাক চোখে তাকিয়ে রইল আলভির দিকে। আজ যেন আলভিকে সে চিনতেই পারছে না। আলভি নিজেই অলির কোল থেকে আরিশকে নিয়ে খাটের অন্য পাশে এনে শুয়ে দিল। অলি পুনরায় আরিশকে কোলে নিতে যাবে তার আগেই আলভি অলির পা ধরে টান দেয়। অলি হুমড়ি খেয়ে বিছানার উপর পড়ে যায়। সে প্রতিক্রিয়া করার পূর্বেই আলভি তাকে একটানে কোলে তুলে নিল। অলির পা দুটো আলভির কোমর জড়িয়ে আছে। মাথা থেকে ওড়নাটা অনেক আগেই সরে গেছে। আলভি কোনো কিছু না ভেবেই অলিকে চেপে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। প্রতিউত্তরে অলির সারা শরীর চিমচিম করে ওঠে। বহুদিন পর অলির শরীরের উষ্ণ ঘ্রাণে আলভি ছটফটিয়ে উঠল। সে উদ্ভ্রান্তের ন্যায় অলির ঘাড়ের ভাঁজে কামড় বসিয়ে দিল। অলি ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল। শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। এক পর্যায়ে আলভি বিরক্ত হয়ে তাকে খাটের উপর ছুঁড়ে ফেলল। কি সমস্যা তোর? অলির গলা শুকিয়ে আসছে। আপনি সিগারেট খেয়েছেন? অলির কথা শুনে আলভি থমকে গেল। কিছু মুহূর্ত যেতেই অট্টহাসিতে ফেটে পড়ল। সিগারেট? আলভি অলির দিকে ঝুঁকে গিয়ে হিসহিসিয়ে বলল, শুধু সিগারেট নয়, আরও অনেক কিছু খেয়েছি, তবুও তোর আসক্তি কাটিয়ে উঠতে পারিনি। আলভি হঠাৎ করেই অলির গলা চেপে ধরল। এই এই কি করেছিস আমাকে? কেন করেছিস? মুক্তি দে আমাকে, হয় বাঁচতে দে নয়তো মেয়ে তারা চিহ্ন রেখেল। অলি আলভির হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনি এরকম করছেন কেন? আমার আপনাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনি অস্বাভাবিক আচরণ করেছেন। আলভি আরও শক্ত করে অলির গলা চেপে ধরে বলল, লোকের যেমন প্রেয়সীর ভালোবাসা পেয়ে অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়, ঠিক তেমনি তোর ভালোবাসার অভাবে আমি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়েছি। অলির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আলভির হাত সরানোর আপ্রাণ চেষ্টা করছে, এমনকি আলভির হাতও খামচে ধরেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আলভি তাকে ছাড়ছে না। এক পর্যায়ে অলি ছটফট করতে লাগল। পা দিয়ে আলভিকে সরিয়ে দিতে চাইল। অলির নুপুরের ঝনঝন শব্দে আলভির হুঁশ এল। সে অলির গলা ছেড়ে দিয়ে বাম পা চেপে ধরল। ছাড়া পেয়ে অলি কুককুক করে কেসে উঠল। তার কাশির শব্দে আরিশের ঘুম ভেঙে যায়। ছেলেটা স্বভাবতই কেঁদে ওঠে। অলি আরিশের দিকে এগিয়ে যেতে নিতেই পায়ে টান অনুভব করল। মাথা নিচু করে পায়ের দিকে তাকাতেই সারা শরীর শিউরে উঠল। আলভি নিজের হাতে থাকা শেকলটা অলির পায়ে পরিয়ে দিয়েছে। কি করছেন? এমনটা করবেন না। ছাড়ুন আমাকে। তুই এখন থেকে আমার কয়েদি। আমাকে শেষ করে দিয়েছিস তুই। শাস্তি হিসেবে তোকে বন্দিজীবন কাটাতে হবে। এই জীবনে আর স্বাধীনতার মুখ দেখবি না। ইচ্ছা তো করছে যেই পা দিয়ে আমার থেকে দূরে আসার দুঃসাহস করেছিস সেই পা ভেঙে ফেলতে, কিন্তু না, আমি তার চেয়েও কঠিন শাস্তি দেব তোকে। তোর পা থাকবে কিন্তু নিজের ইচ্ছামতো হাঁটার ক্ষমতা থাকবে না।
আরিশের কান্নার শব্দে অলি পুনরায় হামাগুড়ি দিয়ে তার কাছে যেতে নেয়, কিন্তু শেকলের আরেক প্রান্ত আলভির হাতে থাকায় সে আরিশ অবধি পৌঁছাতে পারে না। বাচ্চাটা কাঁদছে, ছাড়ুন আমাকে। আলভি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে হুট করে শেকলটার অন্য প্রান্ত খাটের সাথে আটকে দিল। অলি এবার শব্দ করেই কেঁদে ওঠে। আলভি সবকিছু উপেক্ষা করে এগিয়ে গিয়ে আরিশকে কোলে তুলে নিল। বাবার কোলে উঠতেই আরিশের কান্না থেমে যায়। ঠোঁট ফুলিয়ে টলমলে নয়নে বাবার দিকে তাকিয়ে থাকে। আলভি আরিশকে চুমু দিতে গিয়েও নিজেকে সংযত করল। আর যাই হোক, সিগারেটের উটকো গন্ধ নিয়ে সে ছেলেকে প্রথমবার চুমু খেতে চায় না। আরিশকে কোলে নিয়েই আলভি এগিয়ে এলো অলির দিকে, শেকলের অন্য প্রান্তটা খুলে নিজের হাতে প্যাঁচিয়ে নিল। তোর যা যা আছে সব গুছিয়ে নে, একটা সুতো যেন এই বাড়িতে না থাকে। সময় মাত্র 5 মিনিট। অলি ভ্রুক্ষেপ করল না, নির্জীব পদার্থের ন্যায় খাটের উপর পড়ে রইল। আমাকে কঠোর হতে বাধ্য করিস না। আমাকে সামলানোর ক্ষমতা এখনো হয়নি তোর। আমি নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তোর মৃতারা চিহ্ন তত্ত্ব নিশ্চিত। সেই সাথে আলোর আর আমারও মৃতারা চিহ্ন তত্ত্ব হবে। অলি এবার মাথা তুলে আলভির দিকে তাকালো। তারপর নিজেকে খাট থেকে টেনে তুলে ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল। সেখানে থেকে আরিশ আর নিজের সব কাপড় চোপড় বের করে ব্যাগে ভরে নিল। অলি বারবার পায়ে টান অনুভব করছে, তবুও একমনে আলভির কথা মতো সবকিছু গুছিয়ে নিল। খুব, এবার বোরকা পরে রেডি হয়ে নে। কুইক। অলি বোরকা পরে রেডি হয়ে নিল। আলভির ডান হাতে আরিশ, বাম হাতে শেকল পেঁচানো। সেই হাতেই ব্যাগগুলো নিয়ে সে রুম থেকে বেরিয়ে এল। রুমের বাইরে সবাই তাদের বের হওয়ার অপেক্ষাতে ছিল। তারা বের হতেই নমান এগিয়ে আসে। ভাই, যা হবার হয়ে গেছে। আপনি দয়া করে মিসেস অলিকে কিছু বলবেন না। ও আচ্ছা, তো এখন কি অলিকে কিছু বলার আগে আমাকে তোমার পারমিশন নিতে হবে? নোমান ভড়কে গেল। না না ভাই, আমি সেটা বলতে চাইনি। আলভি গম্ভীর কণ্ঠে বলে উঠল, শুধু বিয়ে করছো বলে আমার হাত থেকে বেঁচে গেলে। আমি চাই না তোমার বউ বিধবা হয়ে যাক। তুমিও সেটা চাও না নিশ্চয়ই। আলভির ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। ভেবেচিন্তে কথা বলবে। অনেক অনধিকার চর্চা করে ফেলেছ। আর সামনে এগিয়েও না। অলি শুধু নিষ্পলক চোখে তাকিয়ে রইল আলভির দিকে, মুখে কিছু বলার সাহস পেল না। আলভির কথা শুনে রা এগিয়ে এসে নোমানের বাহু আঁকড়ে ধরল। নোমান আচোখের রার দিকে তাকালো। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। ভোর 4টা নাগাদ আলভি অলিকে নিয়ে মির্জা ভিলার সামনে এসে হাজির হয়। গাড়ি পার্ক করে অলির দিকে তাকিয়ে দেখল অলি ঘুমে তলিয়ে আছে। ঘুমন্ত অবস্থাতেও আরিশকে বুকের সাথে আগলে রেখেছে। আলভি কিছুক্ষণ ভেবে অলির মাথায় মৃদু ধাক্কা দিল। এই, ওঠ। অলি চোখ মেলে আলভিকে দেখেই সিটের সাথে আরো সিটিয়ে গেল। নাম গাড়ি থেকে। আলভি মেইন গেটের সামনে এসে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। বাড়ির পরিবেশ শান্ত। একটা লাইট জ্বলছে। আলভি অলিকে নিয়ে রুমে ঢুকল। অলি আশেপাশে তাকিয়ে দেখল কোনো আসবাবপত্রই সঠিক কন্ডিশনে নেই। রুমটার অবস্থা বড্ড নাজুক। অলির চাহনি দেখে আলভি গম্ভীর কণ্ঠে বলল, এই রুমের যেই অবস্থা, আমার মনেরও সেই অবস্থা। পার্থক্য শুধু, তুই রুমের অবস্থা চোখ দিয়ে অবলোকন করতে পারছিস, কিন্তু আমার মনের অবস্থাটা মন দিয়ে অনুভব করতে পারছিস না। অলি ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আমার রুমটা অনেকদিন ধরে অন্ধকারে তলিয়ে আছে, এখন যদি আলোর আগমনে একটু উজ্জ্বলতা আসে। আলভি আরিশকে অলির কোল থেকে নিয়ে খাটের দিকে এগিয়ে যেতেই অলি পায়ে টান অনুভব করল। আলভির বাম হাতের সাথে তার বাম পা কানেক্টেড। শেকলটার দৈর্ঘ্য 10-12 ফুটের বেশি হবে না। তাই আলভি যেদিকে যাবে তাকেও সেদিকেই যেতে হবে। আলভি আরিশকে শুইয়ে দিয়ে অলির দিকে তাকায়। অলি ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নেয়। আলভি একটানে অলিকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। ড্রেসিং টেবিলের ভাঙা কাজগুলো দেখে অলির বুকের ভেতর ধক করে উঠল। সেই সাথে মনে পড়ে গেল আলভির হাতে সে তারা চিহ্ন তো দেখেছিল। তার ভাবনার মাঝে আলভি অলির হিজাব খুলতে লাগল। নিকাব অবশ্য গাড়িতে ওঠার পরেই অলি খুলে ফেলেছিল। হিজাব খোলা শেষে আলভি অলির বোরকা খুলে দিতে উদ্যত হতেই অলি বাধা দিয়ে বলে, আমি খুলতে পারবো। আপনার হাতে আমি তারা চিহ্ন তো দেখেছি। আপনি ব্যথা পেলেন কিভাবে? আলভি উত্তর না দিয়ে অলির বোরকায় হাত দিতে অলি তার হাত ধরে ফেলে। সামনে এনে দেখে আলভির আঙুলের গাঁটগুলো থেতলে গেছে। কিভাবে হয়েছে? আলভি যারা মেয়ে তারা চিহ্ন রে অলির হাত সরিয়ে দিল। এসব দেখে তোর কাজ কি? তুই কবে বা আমার কথা ভেবেছিস? অলি নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ যেতেই বলে উঠল,
আপনার আচরণ দেখে মনে হচ্ছে সব ভুল আমার ছিল। আপনি কিছুই করেননি, আমি শুধুই আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমার হাজারটা ভুল থাকলেও আমাকে ছেড়ে যাওয়ার অধিকার তোর নেই। আগেও ছিল না। অলি বোরকাটা খুলে হিজাবটায় ওড়নার মতো প্যাঁচিয়ে নিল। তোর আমার কথা একবারও মনে পড়েনি তাই না? এত সহজে কিভাবে পারলি ভুলে যেতে? অলি সোজাসাপটা বলল, আমার মনে পড়েছে আপনার কথা। আপনি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন। আমি কি করে আপনাকে ভুলে যেতে পারি? আলভি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অলির গালে চড় বসিয়ে দিল। অলি বিস্মিত চোখে আলভির দিকে তাকাতেই আলভি তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নেয়। অলি কিছু বলতে যাবে তার আগে আলভি অলির ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় অলির চোখজোড়া বড়বড় হয়ে গেল। বেশ অনেকক্ষণ পর আলভি অলিকে ছেড়ে দেয়, তারপর অলিকে কোলে তুলে সোফায় ছুঁড়ে মারে। আজকে তোর এমন অবস্থা করব যে আর কখনো ভুল করেও সেই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করবি না। অলি ভীষণ ঘাবড়ে গেল। সোফা থেকে নামতে যাবে তার আগেই আলভি এক হাতে অলিকে সোফার সাথে চেপে ধরে আরেক হাতে শার্টের বাটন খুলতে লাগলো। শার্টটা খুলে ফেলে দিয়ে অলির হিজাবে হাত দিতে অলিকে দে ওঠে। কি হয়েছে আপনার? কেন এমন করছেন? এমন করবেন না প্লিজ। আলভি অলির কথায় পাত্তা দিল না। হিজাবটা খুলে সেটা দিয়েই অলির হাত দুটো বেঁধে দিল। আমি তোর ভালোবাসা চাই। ভালোবাসবি না আমায়? অলি কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি ভালোবাসি তো আপনাকে। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। দয়া করে আমার হাত খুলে দিন। আমি আপনাকে আর কিচ্ছু বলবো না। আলভি নিজের মাঝেই নেই। সে অলির গলায় মুখ গুজে দিয়ে বিড়বিড় করে বলল, একটু ভালোবাসো আমাকে। বেশি না একটু। ভয়ে অলির গলা শুকিয়ে আসছে। আলভির মাতাল কণ্ঠ শ্রবণগোচর হতেই সে ভয় যেন গণ্ডি পেরিয়ে আকাশ ছুঁই ছুঁই। অলি হ্যাঁ বোধক মাথা নেড়ে বলতে লাগলো, আমি ভালোবাসবো আপনাকে। আলভি একটানে অলিকে বসাল, কানের কাছে মুখ নিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, তাহলে দেরি করছিস কেন? ভালোবাসো আমাকে। আলভি অলির চোখে চোখ রাখল। অলি আনমনেই বলে ওঠে, আর কিভাবে ভালোবাসবো? আলভি অলির গাল স্পর্শ করে বলে, আস্তে আস্তে শেখাবো, কিন্তু আগে আমাকে একটু শান্ত কর। করবি? অলি ভয়ে ভয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। কি করলে শান্ত হবেন? আলভি অলিকে নিজের সাথে জড়িয়ে নিল। আমি অনেক কষ্টে আছি পয়জনবী। খুব আদর করতে ইচ্ছা করছে তোকে। জোর করে হলেও আমি আজকে তোকে আদর করব। তুই আমাকে যত বাধা দিতে চাইবি আমি তত বেশি ক্ষিপ্রতার সহিত তোকে আদর করব। তাই নিজের ভালো চাইলে আমাকে বাধা দিবি না কেমন? অলি চুপ করে আলভির বুকে লেপ্টে রইল। আলভি অলিকে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে গিয়ে লাইট অফ করে দিয়ে আবারও অলির কাছে ফিরে এলো। তোকে একটু কষ্ট না দিতে পারলে আমি শান্ত হতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তোর ভালোবাসা কেন পাচ্ছি না আমি? এই বিরহ আর সহ্য হচ্ছে না আমার। তোর মনটা কি দিয়ে গড়েছে আল্লাহ? আদৌ তোর মাঝে হাট আছে তো? কিভাবে পারলি আমাকে ছাড়া থাকতে? বল। অলি কিছু বলতে পারল না। ঠোঁট চেপে কেঁদে উঠল। আলভি অলির গলায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অলির কানের কাছে মুখ নিয়ে কাতর গলায় বলল, আমাকে পাগল বানিয়ে ফেলেছিস। কেন? তোকে ভালোবাসায় এত কষ্ট কেন? এত কষ্ট কিভাবে দিলি আমাকে? একটুও বুক কাঁপল না? আমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও ভাবলি না? আলভির চোখ থেকেও এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। অলি আর সহ্য করতে পারল না। বাঁধা হাত দুটোর ফাঁক দিয়ে আলভির গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেল। কিছুক্ষণ পর আলভি বলে ওঠে, এভাবে আমাকে আরো পাগল বানিয়ে ফেলার পরিকল্পনা করেছিস। আর পাগল বানাতে হবে না। এবার ছেড়ে গেলে আমি এমনিতেও বাঁচব না। আমি বাঁচতে চাই, বিশ্বাস কর। আমি মরে যেতে চাই না। তুই আমাকে মেয়ে তারা চিহ্ন ফেলিস না। আমাকে বেঁচে থাকতে দে। অলি ডুকরে কেঁদে উঠল, আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর জীবন নষ্ট করে ফেলেছি। অলি কান্নার মাত্রা বাড়িয়ে দিল। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আদর করুন প্লিজ, আদর করুন, থামবেন না। অলি নিজ থেকেই আলভির গ্রীবাদেশে চুম্বন করতে লাগলো। আলভি আর অপেক্ষা করল না। অলিকে থামিয়ে দিয়ে তার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। অলির শরীর বেয়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। আলভির হাতের এলোমেলো অযাচিত স্পর্শে সে ঘুমিয়ে উঠল। তার মুখ নিঃসৃত শব্দগুলো আলভিকে আরো প্রখর করে তুলল।